প্রধানমন্ত্রী চেয়ার শব্দটা শুনলেই কেমন একটা ক্ষমতার কথা মনে হয়, তাই না? কিন্তু আজ আমরা যে গল্পটা বলবো সেটা শুধু ক্ষমতার না, এটা একটা শোকাহত বিধবার গল্প, যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। চলুন দেখি সেই চেয়ারের পিছনের গল্পটা, যেখানে জড়িয়ে আছে এক বিশাল ব্যক্তিগত দ্বন্দ্ব আর এক ঐতিহাসিক রাজনৈতিক উত্থানের কাহিনী। তো প্রশ্নটা হলো, কিভাবে একজন মা, একজন স্ত্রী, যিনি তার স্বামীকে হারিয়েছেন, তিনি একটা পুরো দেশের নেত্রী হয়ে উঠলেন। ব্যাপারটা কিন্তু শুধু রাজনৈতিক ইতিহাস দিয়ে বোঝা যাবে না। এর গভীরে আছে একজন নারীর ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার এক ভীষণ আবেগঘন যাত্রার গল্প। চলুন আমরা ফিরে যাই ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারিতে। দিনটা ছিল বিজয়ের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেদিন কোনো উৎসব বা উদযাপন ছিল না, বরং ছিল এক অপ্রত্যাশিত নির্বাচনী জয়ের পর কাঁধে এসে পড়া বিশাল এক দায়িত্বের বোঝা। দেখুন, নির্বাচনে তার দল মানে বিএনপি সবচেয়ে বেশি আসন তো পেয়েছিল ১৪০টা, কিন্তু সরকার গড়ার জন্য যে ম্যাজিক নাম্বারটা লাগে সেই একক সংখ্যাগরিষ্ঠতা তাদের ছিল না। তখন জামায়াত ইসলামের সমর্থন নিয়েই তাদের ক্ষমতায় আসার পথটা খুলছিল। বাইরে যখন সবাই জয়ের আনন্দে মাতোয়ারা, তখন খালেদা জিয়ার মনে কিন্তু চলছিল অন্য ঝড়। তিনি তার বড় ছেলে তারেককে দেখে শুধু একটা প্রশ্নই করেছিলেন, এই দায়িত্ব কি আমি ঠিকভাবে পালন করতে পারব? সোচুন একবার, এই একটা প্রশ্নই বলে দেয় তার মনের ভেতর কী পরিমাণ দ্বিধা আর দায়িত্বের চাপ কাজ করছিল। তিনি প্রধানমন্ত্রী তো হতে যাচ্ছিলেন, কিন্তু তিনি নিজে কি এর জন্য প্রস্তুত ছিলেন? আসলে তার ভেতরের আসল লড়াইটা ছিল ঠিক এই জায়গায়। একপাশে স্বামীর রেখে যাওয়া আদর্শ, তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক অমন্ত দায়িত্ব। এই দায়িত্ববোধই তাকে রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে। আর অন্য পাশে এক সাধারণ আটপড়ে জীবন কাটানোর একটা চাপা ইচ্ছে। তিনি আসলে কখনোই এই জীবনটা চাননি। আচ্ছা, এরপর শুরু হল ক্ষমতার আনুষ্ঠানিক পথে হাঁটা। আর এই পথের প্রত্যেকটা মুহূর্ত ছিল ভীষণ প্রতীকী আর আবেগে ভরা। এই যে দুটো তারিখ দেখছেন, ২৭শে ফেব্রুয়ারি ফল ঘোষণা আর ২০শে মার্চ শপথ গ্রহণ, এগুলো কিন্তু শুধু ক্যালেন্ডারের দুটো দিন না, এটা ছিল একজন দলীয় নেত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম ভাষণের শুরুটা ছিল অসাধারণ। তিনি বলেছিলেন, আমি এখানে কোনো বিজয়ীর গর্ব নিয়ে আসিনি, আমি এসেছি এক শোকার্থীর বিনয় নিয়ে। এই কথাগুলোই কিন্তু তার পুরো নেতৃত্বের সুরটা বেঁধে দিয়েছিল। তিনি এটাকে কোনো জয় হিসেবে দেখেননি, বরং দেখেছিলেন জাতির দেওয়া এক পবিত্র দায়িত্ব হিসেবে। আর সেই রাতেই যখন সব আনুষ্ঠানিকতা শেষ, তিনি তার ডায়েরিতে লিখলেন, এই চেয়ারটা খুব ভারী, আমি বুঝিনি জীবন কতটা একাকী হতে পারে। ভাবা যায়, ক্ষমতার একেবারে চূড়ায় বসেও একজন মানুষ কতটা একাবোধ করতে পারে। এই একাকিত্বটাই যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল। তো প্রধানমন্ত্রী তো হলেন, কিন্তু এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় আর কঠিন লড়াইটা। একদিকে দেশের প্রধানমন্ত্রী, অন্যদিকে দুই সন্তানের মা। এই দুই দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখাটা যে কি ভীষণ কঠিন একটা সংগ্রাম ছিল। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। অফিসের প্রথম দিন তিনি ঢুকলেন সেই অফিসে, যেখানে একসময় তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসতেন। ব্যাপারটা বেশ প্রতীকী ছিল, তাই না? যেন স্বামীর রেখে যাওয়া কাজকেই তিনি এগিয়ে নিয়ে যাবেন। আর অফিসে ঢুকেই মন্ত্রিসভাকে প্রথম যে কথাটা বললেন তা হল, এই সরকার জনগণের সরকার, জনগণের কথা শুনতে হবে। শুরুতেই একদম পরিষ্কার বার্তা। কিন্তু দিনের শেষে যখন বাড়ি ফিরতেন, তখন তিনি আর প্রধানমন্ত্রী নন, তখন তিনি একজন মা। আর সেখানে অপেক্ষা করত সবচেয়ে কঠিন মুহূর্তগুলো। তার ছোট ছেলে কোকো একদিন তাকে জিজ্ঞেস করে বসল, মা, দেশ বড়, আমরা ছোট? একটা বাচ্চার এই সরল প্রশ্নটা একজন মায়ের বুকটা চিরে দেওয়ার জন্য যথেষ্ট। এই একটা বাক্যেই যেন তার পুরো রাষ্ট্রীয় জীবনের ব্যক্তিগত ত্যাগের ছবিটা ভেসে ওঠে। ছেলের ওই কথাটা তাকে যে কি পরিমাণ কষ্ট দিয়েছিল সেটা বোঝা যায় সেই রাতে লেখা তার ডায়েরিটা পড়লে। তিনি লিখছেন, আমি কি সত্যি ছেলেদের অবহেলা করছি? দেশের জন্য কাজ করতে গিয়ে কি আমার সন্তানদের কথা ভুলে যাচ্ছি? একজন মা আর একজন প্রধানমন্ত্রী, এই যে দুই সত্তা, এর মাঝে পড়ে তিনি প্রতিনিয়ত নিজেকেই যেন কাঠকড়ায় দাঁড় করাচ্ছিলেন। এই ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেই তাকে নিতে হয়েছিল দেশের জন্য বড় বড় সব রাজনৈতিক সিদ্ধান্ত। চলুন এবার তার প্রথম বড় রাজনৈতিক পদক্ষেপটার দিকে তাকাই, যেটা দেশের শাসন ব্যবস্থায় একটা নতুন অধ্যায়ের জন্ম দিয়েছিল। এই পদক্ষেপটা বোঝার জন্য আমাদের দুটো সিস্টেম সম্পর্কে একটু জানতে হবে। একটা হলো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, যেখানে দেশের প্রেসিডেন্টই সরকার চালান, মানে তিনিই সব। আরেকটা হলো সংসদীয় ব্যবস্থা, যেখানে সরকার চালান প্রধানমন্ত্রী।
যিনি জনগণের ভোটে নির্বাচিত এমপিদের নেতা, আর প্রেসিডেন্ট থাকেন রাষ্ট্রের প্রতীক হিসেবে। তো খালেদা জিয়া একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। ১৯৯১ সালের ৬ আগস্ট সংবিধানের একাদশ সংশোধনের মাধ্যমে তিনি দেশে আবার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন। এর মাধ্যমে তিনি স্বৈরাশাসনের পর ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে চাইলেন। মজার ব্যাপার হল যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা তার স্বামীও রেখে গিয়েছিলেন, তিনি সেখান থেকেও সরে এলেন। আর এই পরিবর্তনের সময় সংসদে দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেছিলেন সেটা তার গণতন্ত্রের প্রতি গভীর আস্থারই প্রমাণ দেয়। তিনি বললেন, জনগণই সব ক্ষমতার উৎস, তাদের প্রতিনিধিরাই দেশ চালাবেন, এই সংসদই হবে গণতন্ত্রের প্রাণকেন্দ্র। মানে একদম পরিষ্কার করে দিলেন যে এখন থেকে দেশ চালাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, সংসদই হবে সবকিছুর কেন্দ্র। তো দেশের ভেতরে তো তিনি গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করালেন, কিন্তু এখানেই তো শেষ নয়। যে মানুষটা একদিন প্রধানমন্ত্রী হতে দ্বিধা করছিলেন, তিনি ধীরে ধীরে বিশ্বমঞ্চেও একজন আত্মবিশ্বাসী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে শুরু করলেন। আন্তর্জাতিক অঙ্গনে তার কিছু পদক্ষেপ খুব চোখে পড়ার মতো। যেমন ধরুন, ১৯৯২ সালে ভারতে গিয়ে তিনি গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য জোর গলায় দাবি জানালেন, পরিষ্কার বললেন, প্রতিবেশীর সাথে শান্তি চাই, কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আবার ১৯৯৫-এ চীনে বিশ্ব নারী সম্মেলনে গিয়ে বললেন, নারীরা শুধু সংসার নয়, দেশও ভালোভাবে চালাতে পারে। এই ঘটনাগুলোই দেখিয়ে দেয় তিনি জাতীয় স্বার্থে কতটা কঠোর, আবার একই সাথে শান্তি আর নারী ক্ষমতায়নের জন্য কতটা সোচ্চার ছিলেন। আর তার এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতিও কিন্তু এসেছিল। ২০০৪ সালে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের ১৪তম ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি দেয়। এটা ছিল তার বিশ্বজোড়া প্রভাবেরই একটা বড় প্রমাণ। তবে এত কিছুর পরেও তিনি নিজেকে কি ভাবতেন জানেন? তার নিজের কথাই শোনা যাক। তিনি বলতেন, আমি কিচ্ছু নই, আমি শুধু জিয়ার স্বপ্নের রক্ষক, বাংলাদেশের মানুষের সেবক। এই একটা কথাই যেন তার পুরো জীবনের জার্নিটাকে তুলে ধরে, যে শোকাহত বিধবা একদিন স্বামীর স্বপ্ন রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, সময়ের সাথে সাথে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের একজন সেবক।